বক্তব্য রাখছেন এবং উস্কানি দিয়ে বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করছেন। এই ভোটটা খুব ক্লিন। এই ভোটে আমরা বিশ্বাস করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধানের শীষের যে জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তায় আমরা কারো কোনোভাবেই ভীত সন্তুষ্ট নই এবং জনস্রোতে আমরা একটা ভালো ফলাফল আশা করছি। এই অবস্থায় তারা ভীত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখন এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং এই ধরনের ষড়যন্ত্র আমাদের ভোটাররা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করে আগামীকাল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট সেন্টারে গিয়ে ভোট দিয়ে ইনশাআল্লাহ তারা প্রমাণ করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, এই ঠাকুরগাঁ 1 আসনে কতটুকু জনপ্রিয়। আমরা সেটার প্রত্যাশায় আছি। তারা নিশ্চিত পরাজয় জেনে এই সমস্ত নোংরা পথের পথিক হয়েছেন, যা একটা রাজনৈতিক দলের এই ধরনের একজন নেতার কাছ থেকে কিংবা প্রার্থীর কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। আমার মনে হয় আমি আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, এটি হলো যে আপনি জামায়াত আমিরের টাকা আটকের যে বিষয়টা, এটা নিয়ে জামায়াত দাবি করছে যে এটা ষড়যন্ত্র, সাজানো নাটক এবং এটা তার ব্যবসায়িক টাকা পয়সা। আপনাদের কাছে কি তথ্য আছে এই বিষয়ে, বা তাদের এই যে তারা যে আমাদের কাছে তথ্য থাকার কথা না, তারপরেও তিনি যেহেতু আমার অঞ্চলের লোক, এই শহরের লোক, আমার পাশের পাড়াতেই তিনি থাকেন, তার জীবনযাপনের মান, তার চলাফেরা, তার ইনকাম, এই সমস্ত সম্পর্কে আমি না, ঠাকুরগাঁর সমস্ত লোকই যারা তাকে চেনেন খুব ভালো করে জানেন। তিনি একটা মাদ্রাসার শিক্ষক, তার বাড়ি পীরগঞ্জে, পাশের উপজেলায়। তিনি এখানে থাকেন তার স্ত্রী সহ। তার স্ত্রী 2টো সেলাই মেশিন দিয়ে দর্জির কিছু কাপড় সেলাই করেন এবং তিনি অত্যন্ত সাধারণ একজন মানুষের কাছে ঠিক নির্বাচনের আগের দিন যিনি জেলা আমিরের দায়িত্ব পালন করছেন এবং এই নির্বাচনে প্রধান ভূমিকা পালন করছেন জামাতের পক্ষে, প্রার্থীর পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, সেই লোক এর কাছ থেকে 50 লক্ষ টাকা, 74 লক্ষ টাকা তার কাছে আসাটা নিঃসন্দেহে কোনো স্বাভাবিক বিষয় নয়। এটা ভোটের আগের দিন। আমাদের দেশে এমনিতেই আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি যে জামাতের কালো টাকার যে ছড়াছড়ি এবং তাদেরকে ভোটারদেরকে পারচেজ করার যে প্রবণতা, সেই প্রবণতা থেকেই তার এই টাকার উৎপত্তি। এবং আমরা মনে করি তিনি যদি পরিষ্কার হন, ক্লিন হন, তিনি তার ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে পরিষ্কার করে তো যে তিনি এই টাকার মালিক অথবা তার স্ত্রী এই টাকার মালিক। আমার তো মনে হয় তার নিশ্চয়ই, তিনি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, তিনি গার্মেন্টসের মালিক বলে নিজেকে পরিচয় দিচ্ছেন, তাহলে তার ইনকাম ট্যাক্স ফাইল অবশ্যই আছে। আমি ইলেকশন কমিশনকে অনুরোধ করব, তার নির্বাচন কমিশনকে অনুরোধ করব তার ইনকাম ট্যাক্স ফাইল দেখে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব তার ইনকাম ট্যাক্স ফাইল দেখে তার টোটাল, তার ক্যাপিটাল কত আছে, তার টাকা কত আছে, এটা তো পরিষ্কার আছে। কারণ আমরা যারা রাজনীতি করি, আমাদের ইনকাম ট্যাক্স ফাইলের সমস্ত রেকর্ড প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে থাকার কথা। তারা বের করলেই হয়ে যাবে। মানে এখানে তো আর রাগ ঢাকের কোনো ব্যাপার নেই, কারো সম্পর্কে কোনো প্রোপাগান্ডার কোনো প্রয়োজন নেই। তার টাকা তিনি প্রমাণ করে দিবেন যে তিনি এই টাকা মালিক। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু ব্যাংক যখন রাষ্ট্র বন্ধ করে দেয়, যখন কোনো প্রকার লেনদেন করার কথা থাকে না, ইলেকশনের পূর্বে যখন রাষ্ট্রীয়ভাবে ইলেকশন কমিশন সমস্ত বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে লেনদেন বন্ধ করা রাখে, হাজার হাজার ব্যবসায়ী যখন লেনদেন করতে পারেন না, তখন তিনি 50 লক্ষ টাকা করে প্লেনে করে ঢাকা এয়ারপোর্ট থেকে সৈয়দপুর এয়ারপোর্টে আসবেন ঠাকুরগাঁর উদ্দেশ্যে। এটা আমাদের মনে, সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগায়। শুধু প্রশ্ন নয়, আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই যে টাকাটা যেটা আসছে, এটাকে আপনি কি সন্দেহ করছেন? মানে আজকে তো ভোটের আগে। আপনাকে আমি আরো কিছু বলি, আমি সন্দেহ করছি না। আমাদের কাছে কিছু তথ্য আছে, যে তথ্যগুলোতে আমরা জানতে পেরেছি যে জামাতের তাদের শিবিরের বিভিন্ন কর্মীরা বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে রাজশাহী এবং অন্যান্য অঞ্চল থেকে তাদের শিবিরের কর্মীরা এই অঞ্চলে প্রবেশ করেছে আমাদের এলাকায়, এবং তারা এই অর্থ দিয়ে
ভোটারদের ভোট ক্রয় করার একটা প্রবণতা তাদের মধ্যে থাকতে পারে এবং ছোট ছোট কোরআন শরীফ নিয়ে তারা এই সমস্ত জায়গায় যাচ্ছে বলে আমাদের নেতাকর্মীরা আমাদেরকে তথ্য দিয়েছেন। অপরদিকে প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করেছে তারা। আমরা আশঙ্কা করছি যে এই ধরনের অস্ত্র মজুদের ফলে তারা বিভিন্ন সেন্টারে সহিংসতার চেষ্টা করতে পারে। প্রার্থী তার নিজের বক্তব্যেই, যেটা ভাইরাল হয়েছে বহুবার, তার নিজের বক্তব্যেই বহুবার বলেছেন বাঁশের লাঠি বাঁচিয়ে রাখা। তিনি বাঁশের লাঠি মাঠাবার জন্য, বাঁশের লাঠি বানিয়ে রাখার জন্য তার নেতাকর্মীদেরকে এবং জনগণকে এ কথা বলেন। একজন প্রার্থীর মুখে বাঁশের লাঠি বানিয়ে রাখার কথাটা সাধারণ মানুষের কাছে ঠিক গ্রহণযোগ্য। আর তার প্রমাণ হিসেবেই আজকে আপনার পুলিশ এখানে বাঁশের লাঠিও উদ্ধার করেছে বস্তায় বস্তায়। তো এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে আমরা আমাদের স্থানীয় ভোটারদেরকে এবং সারা দেশবাসীকে জানালাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। জামাত প্রার্থী আজকে একজন জামাত প্রার্থী আজকে অভিযোগ করেছে যে এয়ারপোর্টের পক্ষ থেকে বলা হয়েছে তার এমনি যে টাকাগুলো সেটা হচ্ছে ব্যবসার টাকা। ওনারা আসলে পরে এই বিবৃতিগুলোতে কেন দিলেন? যদি তার ব্যবসার টাকা হয়, তার ব্যবসাটা কি এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখবেন। এবং আমাদের প্রত্যাশা হচ্ছে ইলেকশনের আগের দিন আপনার ব্যবসার টাকা হলেও 50 লক্ষ টাকা, একটি রাজনৈতিক 74 লক্ষ টাকা একটি রাজনৈতিক দলের আমির হিসেবে বা প্রেসিডেন্ট হিসেবে আপনি বহন করতে পারেন না। এটা নৈতিকতা বিরোধী একটি কাজ। আপনারা তো রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন, আমরা রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ দিয়েছি, অভিযোগের কপি আমাদের কাছে আছে। তারা আসলে কি আশ্বাস দিলেন বা তাদের থেকে কি আমরা আশ্বাসের ব্যাপার না, বিষয়টা হচ্ছে তারা দেখবেন, এটা আইন শৃঙ্খলা এবং ইলেকশন কমিশনের ব্যাপার। আমাদের অভিযোগগুলো আমরা রিটার্নিং অফিসারকে দিয়েছি। এগুলো আশ্বাস দিয়ে তো আমরা আসলে রাজনীতিটা করি না। রাজনীতিটা হচ্ছে ইলেকশনটা করছি না, ইলেকশনটা আমরা করছি জনগণের সাপোর্টে। জনগণ যেখানে ভোট দেবে সেই ভোটকে অ্যাকসেপ্ট করার মতন মেন্টালিটি আমাদের দলের আছে, আমাদের প্রার্থীর আছে, এবং আমরা সেই দিকেই ধাবিত হচ্ছি এবং আমাদের দিক থেকে কোনো প্রকার সহিংসতার কোনো চেষ্টা আমরা করি। এবং আপনারা জানেন এর আগে তারা বহুবার গায়ে পড়ে আমাদের বিভিন্ন সময়ে তারা এইসব ঝগড়া করার চেষ্টা করেছে। আমাদের কর্মীদের প্রতি একদম স্পষ্ট নির্দেশনা আছে যে তারা চেষ্টা করলেও তোমরা সেটাকে অ্যাভয়েড করবা, সেখান থেকে তোমরা যাও। আমরা পরিষ্কার করেছি। আজকে সংবাদ সম্মেলনে জামাত প্রার্থী